এবং আমি যেটা বললাম যে এখানে ইরান, চায়না এখানে দিচ্ছে, এবং আপনি জানেন যে রাশিয়ার পক্ষ থেকে আমরা একটা দেখেছি যে রাশিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে একটা হুমকি দেওয়া হয়েছে, যদি তারা ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে রাশিয়া ইসরায়েলে নিউক্লিয়ার অ্যাটাক করবে, এ ধরনের একটা হুমকি দেওয়া হয়েছে। এখন যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো স্পেশালি ইউএই, সৌদি আরবিয়া, কুয়েত, কাতার, এই দেশগুলো যেহেতু তারা খরচ দিতে যাচ্ছে, আপনি জানেন যে ট্রাম্প কিন্তু মূলত ব্যবসা বোঝে। যখন ইরান আপনার এই হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো যাচ্ছে, সেই জাহাজগুলোতে তারা কিন্তু দুটো কাজ করেছে। একটা হলো যে যদি কেউ চাইনিজ ইউয়ান দিয়ে মানে গ্যাস কেনে, তাহলে সেই জাহাজগুলোকে তারা যেতে দিচ্ছে। অর্থাৎ এই ডি ডলারাইজেশনের যে প্রক্রিয়াটা, অনেকগুলো প্রক্রিয়া পৃথিবীতে আছে, ইরান কিন্তু একটা নতুন প্রক্রিয়া শুরু করেছে, এবং এই ডি ডলারাইজেশন কিন্তু আমেরিকার মানে একেবারে যেটাকে বলতে পারে যে হৃদয়ে থাবা মারার মতো একটা ব্যাপার। তো সেই একটা প্রক্রিয়া ইরান শুরু করেছে, এবং এখানে এবং আরেকটা প্রক্রিয়া শুরু করেছে কি, তারা একটা শুল্ক নিচ্ছে। মানে অর্থাৎ এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাচ্ছে, তারা প্রতি জাহাজ প্রতি $2 মিলিয়ন শুল্ক নিচ্ছে। এবং ইরানের একজন কর্মকর্তাকে আমি দেখলাম যে তারা বলছে এই যে বসফরাস প্রণালী, তারপরে বাবেল মান্দ যেটা প্রণালী, তারপরে আপনার এই যে কি বলে মালাক্কা প্রণালী, তারপরে সুয়েজ খাল, পানামা খাল, প্রত্যেকটা ইয়েতেই কিন্তু জিব্রাল্টার প্রণালী, সব প্রণালীতেই কিন্তু আপনার একটা চার্জ নেওয়া হয়। কিন্তু ইরান এই হরমুজ প্রণালীতে কিন্তু কোনো চার্জ এতদিন নেয়নি। এখন প্রতিদিন এই হরমুজ প্রণালী দিয়ে 135 থেকে 140টা জাহাজ যাতায়াত করে। এখন আপনি করেন, যদি $2 মিলিয়ন করে যদি এক একটা জাহাজের কাছ থেকে চার্জ নেওয়া হয়, তাহলে এই 140টা জাহাজে আপনার $280 মিলিয়ন, অর্থাৎ $28 কোটি আপনি ইরান চার্জ নেবে। তো এইটা যদি ইরান করতে থাকে, তাহলে তো ইরানের অর্থনীতির যে ক্ষতি হয়েছে এবং যুদ্ধের যে ক্ষতি হয়েছে, এইটা কিন্তু এই হরমুজ প্রণালীর চার্জ থেকেই কিন্তু ইরান তুলে নিতে পারে। তো ট্রাম্প যেহেতু ব্যবসায়ী, ট্রাম্প বুঝতে পেরেছে এটা একটা বিরাট ব্যবসা, সে এখন এই ব্যবসাতে ভাগ নেওয়ার জন্য সে প্রস্তাব দিয়েছে যে আমি এবং মোস্তফা খামেনি, ইরানিয়ান যে সুপ্রিম লিডার, আমরা দুজন মিলে এখানে ব্যবসাটা করবো আর কি, আমরা দুজন মিলে এই কাজটা করবো। তার মাথার ভিতরে ব্যবসার এই নতুন পরিকল্পনা ঢুকেছে। এবং আরেকটা জিনিস আমরা শুনতে পাচ্ছি যে ইরান সম্ভবত এই নেগোসিয়েশনের মধ্যে, যেটা মানে আমেরিকার সাইড থেকে দাবি করা হচ্ছে যে মানে ইরানের যে তেল এবং গ্যাস আছে, সেই তেল এবং গ্যাস একটা কনসেশন রেটে আমেরিকাকে দেয়া হবে, যেটা আমেরিকা হয়তো কিনে নিজে ব্যবহার করুক বা অন্য কোনো দেশে বিক্রি করুক। কারণ আপনি জানেন যে ইরান কিন্তু চায়না এবং ইন্ডিয়াকেও একটা বিশেষ কনসেশন রেটে এই তেল এবং গ্যাস গুলো রপ্তানি করে থাকে। তো ইরান হয়তো ওই ধরনের বা তার থেকে আরেকটু লুজ শর্ত বা যেভাবেই হোক, এ ধরনের একটা শর্তে প্রস্তাব দিয়েছে যুদ্ধ থামানোর জন্য বলে আমেরিকা দাবি করছে। যদিও ইরান সেটাকে মানে অস্বীকার করে তারা আবার একটা মিসাইল ছুড়েছে ইসরায়েলে, এবং সেই মিসাইলের গায়ে লিখে দিয়েছে যে তোমরা যেটা দাবি করেছিলে যে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম, এটাই আসলে সেই প্রস্তাব। তো যার ফলে এটা একটা মানে মানে গোজামেলে পরিস্থিতি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই যুদ্ধটা এখনই শেষ হবে না। কারণ মানে ইরান বুঝতে পেরেছে যে মানে আমেরিকা এবং ইসরায়েলের দুর্বলতাটা ইরান বুঝতে পেরেছে। ইরান আগে আপনি জানেন যে প্রতিদিন 100-150 মিসাইল মারছিল শুরুতে। এখন কিন্তু ইরান 10টা, 20টা, 7টা, 8টা এরকম করে মিসাইল মারছে। এখন এই 7টা, 8টা করে যদি পার ডে ইরান মিসাইল মারতে থাকে, তাহলে কিন্তু ইরানের এই যুদ্ধ মানে 2-3 বছর টেনে নিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। তো সেই সক্ষমতার যদি থাকে, এতদিন কিন্তু আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে কিন্তু এই যুদ্ধের লোড ক্যারি করা কিন্তু সম্ভব নয়। কিন্তু ইরান পারবে, কারণ ইরান এই মানে 1979 সাল থেকে এই স্যাংশনের মধ্যে দিয়েই যে মানে চলে অভ্যস্ত হয়ে গেছে। ওই যে আমরা যেটা বলি যে ব্যাঙের আবার সর্দি কাশি, হ্যাঁ, তো বা হাঁসের ভেজার ব্যাপারটা, ইরান কিন্তু মানে এই প্রক্রিয়ার সাথে ইরান অভ্যস্ত। কিন্তু আমেরিকা বা ইসরায়েল এই প্রক্রিয়ার সাথে অভ্যস্ত না। একই সাথে এই যে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার, আবুধাবি বা সৌদি আরব, বাহরাইন, যারা এই তেলের উপরে তাদের ব্যবসা, এবং স্পেশালি ইউএই যদি বলি, ইউএই তো মানে পার ডে শুধু মানে আরব আমিরাতের দুবাই বন্দর বা আবুধাবি এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট, এই বন্ধ থাকলেই তো পার ডে
বিলিয়ন ডলারের উপরে তার লস, বাট অনেকদিন ধরে বন্ধ আছে। কাজে তাদের দিক থেকে কিন্তু একটা বড় চাপ আছে অতি দ্রুত এই যুদ্ধটা শেষ করার জন্য। তো সেই জায়গা থেকে কিন্তু এরা কিন্তু এই লোডটা নিতে পারছে না, বা এই লোডটা তারা নিতে পারবে না, বা সারা দুনিয়া থেকেই একটা চাপ আছে, যেহেতু এই যে গ্যাসের যে সংকট, এবং বাংলাদেশে আপনি জানেন যে সংকটটা হয়েছে, এটার প্রভাব কিন্তু আমাদের কৃষি উৎপাদনে পড়বে, নানা দিকেই পড়বে। তো বাট এইটুকু বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানো যায় যে সারা দুনিয়া দাম বাড়িয়েছে, বাংলাদেশ দাম বাড়ায়নি এখন পর্যন্ত। যদিও অনেক অসাধু গ্যাস ব্যবসায়ী বা তেল ব্যবসায়ী তারা কিন্তু ওই তেল নিয়ে বাইরে নিয়ে একটু বেশি দামে বিক্রি করছে, এই ধরনের ঘটনা ঘটছে। তো আমরা কিন্তু বাস্তবিকভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। তো সেই সামগ্রিকভাবে সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমি দেখি না যে যুদ্ধটা আগামী 5 দিন 7 দিন বা 5 দিন 7 দিনের ভিতরে যুদ্ধটা শেষ হবে। যুদ্ধটা আরো কিছুদিন চলবে, এবং এই যুদ্ধটা চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে মানে আমেরিকাকেই আমি দৃঢ় বিশ্বাস করি, যদি আইআরজিসি কোনোভাবে মানে তাদের মানে এটাকে কি বলে যে বিশ্বাসঘাতকতা না করে বা যুদ্ধ থেকে সরে না যায়, আমেরিকা এবং ইসরায়েলকে পশ্চাদপসরণ করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশন নাই। ট্রাম্প, আপনি জানেন যে, আমি শেষ করছি এভাবে, ট্রাম্প কিন্তু বেশ কয়েকদিন ধরে বলছে, পিটার হেগসেট তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তাদেরকে কিন্তু তাকে দেখিয়ে বলছে যে তিনি কিন্তু তাকে এই যুদ্ধে নিয়ে গেছেন, ট্রাম্পের ইচ্ছা ছিল না, এবং আবার বলছে যে ইসরায়েল তাকে এই যুদ্ধে নিয়ে গেছে। আসলে মানে ট্রাম্প মনে করেছিল যে ইরান বোধহয় লেবানন, লিবিয়া বা এই ধরনের ফিলিস্তিন ওদের মতো একটা দেশ, আইআরজিসি বোধহয় হিজবুল্লাহ হামাসের মতো একটা বাহিনী, ওনারা যাবেন কিছু একটা করে সাথে সাথে সবগুলো নিয়ে চলে আসবে। বাট দিস ইজ নট ইরান সেটা। তো সে কারণে এই যুদ্ধটা এত দ্রুত শেষ হবে এই ধারণাটা আমি বিশ্বাস করতে পারছি না। ধন্যবাদ এই পর্যায়ে।